This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি বাংলা জানতে চায়। বাংলা জানতে চায় বিধানসভায় যে ঘটনা ঘটছে তার আদৌ কি কোনো রাজনৈতিক প্রভাব আছে? একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তিনি চলে গেছেন, দলবদল করেছেন, লাইনে নাকি অনেকে রয়েছেন। অস্বস্তিতে কি ভারতীয় জনতা পার্টি? এই মুহূর্তে কোন দিকে রাজ্য রাজনীতি? তাহলে কি বিরোধীদের মধ্যে ভাঙন শুরু হয়েছে? তার কারণ তারা কি বুঝে ফেলেছেন যে আর কোনো পরিবর্তন 2026-এ হবে না, নাকি পুরো ব্যাপারটাই উল্টো? আজকে এই নিয়ে অবশ্যই আলোচনা করব। আজকে প্রথমেই দেখে নেব বাংলা জানতে চাইতে আমরা কি কি বিষয়ে আলোচনা করব, কারণ বিধানসভায় আজকে উত্তুল কালাম হয়েছে, ভেতরে বাইরে। অনেকে বলছেন এটাই স্বাভাবিক, অনেকে বলছেন রণডঙ্কা বেজে গিয়েছে বিধানসভা 2026-এর। বাংলা জানতে চাইতে আমাদের প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা হবে, খুব সঙ্গত কারণেই সেই প্রশ্নটা, ভোটের আগে তাপসীর দল বদলে অস্বস্তিতে কি ভারতীয় জনতা পার্টি? এ নিয়ে আলোচনা করতেই হবে, তার কারণ খাতায় কলমে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। 2, ভুতুরে ভোটার লিস্টে ক্ষতি কার লাভ কার? ভুতুরে ভোটার লিস্টে কার ক্ষতি হলো, কার লাভ হলো? এবং অবশ্যই অনিবার্যভাবে যে প্রশ্ন আসে, এরপর কোন দিকে রাজ্য রাজনীতি? আমরা আজকে এই তিনটে বিষয়েই আলোচনা করব। আর এই জন্যেই আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলার সেরা বক্তারা। আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, পুরুষ অধিকার কর্মী, এবং এই মুহূর্তে বঙ্গ সমাজটাকে তিনি দেখছেন। তাকে ডেকে নিয়ে এসেছি কারণ নৈবক্তিক, নির্মোহ এবং নিরপেক্ষ উত্তর জানার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, তরুণ বিজেপি নেতাও বটে। জ্যোতি, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ, বিশ্লেষক সোমনাথ সিংহ রায়। সোমনাথদা, আপনাকেও স্বাগত। প্রথমেই এক নজরে দেখে নেব যে আজকে বিধানসভাতে ঠিক কী হয়েছে, বাইরে এবং ভেতরে কতটা উত্তেজনা ছিল, একবার দেখে নেব। ফের উত্তপ্ত হয়ে উঠলো রাজ্য বিধানসভা। এই মুহূর্তে রাজ্য বিধানসভা গেটের বাইরে বিজেপির বিধায়করা কিন্তু তৃণমূল তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং রাজ্য জুড়ে যেভাবে হিন্দুদের মন্দির থেকে শুরু করে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এবং শুধু তাই নয়, একাধিক ইস্যুতে রাজ্য বিধানসভার গেটের বাইরে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমত বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কিছুক্ষণ আগেই রাজ্য বিধানসভা গেটে ঢুকেছেন, এবং তিনিও অভিযোগ করছেন যে যেভাবে রাজ্য বিধানসভায় স্পিকারের যে ভূমিকা, সেই স্পিকারের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছেন। এবং আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে। বিশাল, এই যে বারবার বিধানসভা বয়কট করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? দেখেন, আপনারা তো দেখেছেন কিভাবে বিধানসভা চলছে। এখানে আইনি ভাবে যে চলা হচ্ছে সেটা তো হচ্ছে না। কালকে আমাদের আপনারা দেখছেন বিরোধী বিধায়কদের কণ্ঠ রোধ করা হচ্ছে, আর আজকে অ্যাডজর্নমেন্ট মোশন যে আমাদের যে ঠাকুর দেবী তাদের মূর্তি ভাঙা হয়েছে, অনেক জায়গায় এরকম হয়েছে, সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে চর্চা হওয়া উচিত। এইটার জন্য যে অ্যাডজর্নমেন্ট আসার পর এখানে একটা বিষয় নিয়ে কোনো চর্চা হয় না, সেই জন্য আজকে এই অ্যাডজর্নমেন্ট মানে আমরা বাইকট করে আমরা বেড়ে আসছি। এই যে সরকার যেভাবে আজকে হিন্দুদের উপরে অত্যাচার অন্যায় করতেছে, তার বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে এই সরকার বাইকট করে বাইরে এখানে আসছি। রাজ্য বিধানসভা গেটের বাইরে কিন্তু তৃণমূল বিজেপির বিক্ষোভ দেখাচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে যাদবপুর থেকে শুরু করে রাজ্যে একের পর এক জায়গায় যেভাবে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, এবং মন্দির ভাঙা হচ্ছে, দেবদেবীকে ভাঙা হচ্ছে, এইরকম একাধিক অভিযোগেই মূলত রাজ্য বিধানসভা এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে। এবং রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অগ্নিমিত্র পাল থেকে শুরু করে, এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে বিধানসভা থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এবং এখনো পর্যন্ত 5 জন বিজেপির বিধায়ক তারা কিন্তু সাসপেন্ড হয়েছে। এবং আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে রাজ্য বিধানসভা
দিদি, এই যে বারবার আপনাদের সাসপেন্ড করা যায়, 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং যেখানে বিজেপির বিধায়করা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি, বারুইপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে নওদায় বিভিন্ন জায়গায় যেভাবে মূর্তি ভাঙচুর করা হয়েছে, পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এমনটাও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে কিন্তু রাজ্য বিধানসভা গেটের সামনে তুমুল কিন্তু বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ দেখতে পাচ্ছে যে দিদি দিদি এই যে বারবার আপনাদের সাসপেন্ড হতে হলো, এইবার 5 জন বিধায়ক এলপি সহ আপনাকেও সাসপেন্ড হচ্ছে বলে এই পশ্চিমবঙ্গে বিরোধীদের কথা বলার অধিকার নেই। এই বিধানসভা হচ্ছে আমাদের বিরোধীদের, আমরা জনপ্রতিনিধি, আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে মানুষের কথা বলার। কিন্তু এখানে যখনই কোনো বিশেষ বিষয়ে কথা বলা হচ্ছে তখনই সেই কথা বলতে দেওয়া হচ্ছে না, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, নয়তো সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, নয়তো মার্শালকে দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এগুলো আমরা বরদাস্ত করবো না। হিন্দু দেবদেবীর মন্দির এবং প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ করছে না, এরকমটা আপনারা অভিযোগ করছেন। আজকে এক জায়গাতে নয়, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, বারুইপুর বলুন, এই তমলুক বলুন, আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সরস্বতী পুজো বলুন, আজকে জায়গায় জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না। এই কোন বাংলা? দুর্গা পুজো করতে দেবে না বলছে, সরস্বতী পুজো করতে দেবে না বলছে, বলছে কাসর বাজাবে না, শাঁখ বাজাবে না। এ কি মামলাবাজি নাকি? মমতা ব্যানার্জি, আপনি ভোট ব্যাংকের রাজনীতি করবেন, মৌলবাদীদের কাছে মাথা নত করবেন আপনার ভোট পাওয়ার জন্য, এগুলো বরদাস্ত করবো আমরা? হ্যাঁ, শেষ কথা আমরা বলবো, শেষ কথা পাবলিক বলবে, তাই এই প্রতিবাদ চলছে। আমরা কথা বলছিলাম অগ্নিমিত্র পালের সাথে এবং বারবার বিধানসভা কিন্তু উত্তপ্ত হচ্ছে বিভিন্ন ইস্যুতে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিধানসভায় কিন্তু আবারও নতুন করে বিক্ষোভ দেখাবে। তবে বারবার যে দাবি, 5 জন ইতিমধ্যে বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছে, তবে সেই সাসপেন্ড হয়ে যাবার পরে তারা থেমে থাকছে না, তাদের আন্দোলন জারি রয়েছে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, R+ নিউজ, কলকাতা। এবার এক ঝলক দেখে নেব মাননীয় স্পিকার বিমানবাবু ঠিক এ বিষয়ে কি বলছেন। গুরুত্বপূর্ণ কাগজ ওরা ছিঁড়ে ফেলেছেন এবং যে সমস্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ওদের কাছে দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলেছেন। এবং এই যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করা, এটা তো নষ্ট করারই সামিল এবং সেই যাতে নষ্ট না করতে পারে সেই জন্য আমি বলেছি এরপরে ওদের কোনো সরকারি কাগজ দেওয়া হবে না। এরকম পরিস্থিতি বিধানসভাতে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। ওরা গতকালও একই কাজ করেছিলেন, আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ওরা রেস্টুরেন্ট হবেন, কিন্তু আমি দেখলাম যে প্রবল উৎসাহে তাদের কাগজগুলো শুধু ছিটছেন না, এমনভাবে অঙ্গিভঙ্গি করছেন অত্যন্ত দৃষ্টিকটু। বিধানসভার শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার, আমার একার না, সবাইকে রাখতে হবে, সবাইকে বুঝতে হবে বিধানসভার মর্যাদাটা কি। এবার আমরা সরাসরি আলোচনায় চলে যাব, তারপর অবশ্যই দেখব যে বিরোধী দলনেতা তিনি বিধানসভার বাইরে অর্থাৎ সাসপেন্ড হয়ে যাওয়ার পর বাইরে আন্দোলনরত অবস্থায় কি বলছেন এবং অবশ্যই শুনবো শোভনদেব বাবু অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সে প্রসঙ্গে কি বলছেন। কিন্তু তার আগে একবার আলোচনায় ঢুকে যাব। আমি প্রথমে জ্যোতির কাছে চলে যাব। জ্যোতি চট্টোপাধ্যায়, কোথাও কি একজন বিধায়ক অর্থাৎ হলদিয়ার মতো যেখানে বিরোধী দলনেতার গড় বলা হয় মেদিনীপুরকে, সেখানে একজন বিধায়ক তাকে হারানো, সেই যন্ত্রণায় আজকে ওয়াকআউট করা এবং কোথাও ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা কাঁপন ধরে গেছে যে আর কতজন লাইনে আছে। ধন্যবাদ ঋতুদা। দেখুন, প্রথমে আমি স্মরণ করব আমাদের যে বাংলার পরে বসে আমি বক্তব্য রাখছি সেই বাংলার স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তো বিষয়টা হচ্ছে যেটা আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন, দেখুন আমি বা আমরা ভারতীয় জনতা পার্টি খুব চিন্তিত হতাম যদি কিনা ভারতীয় জনতা পার্টির একজন বুথ কর্মী ভারতীয় জনতা পার্টির দল ত্যাগ করে উনি যদি টিএমসি বা অন্য কোনো দলে মানে নিজেকে যুক্ত করতেন, তাহলে আমরা চিন্তিত হতাম। কারণ একটা ক্যাডার বেস দল, এই কর্মীরাই 2 থেকে 282 করেছে পার্লামেন্টের, 2 থেকে 303 করেছে, 3 বারের জন্যে কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, এদের জন্যেই প্রায় 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, একাধিক রাজ্যে
প্রায় রেকর্ড মার্জিনে, মানে ধরুন 5 বা 6 বার নির্বাচিত হয়ে জিতে আসছে। এটা বাংলারই দল, বাংলার থেকে তৈরি শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্ট দল। সেই দল আজকে ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র ক্যাডারের পরে ভিত্তি করে। সুতরাং কোন বিধায়ক গেল, কোন বিধায়ক আসলো, এদের পরে ভিত্তি করে ভারতীয় জনতা পার্টি চিন্তিত নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা দেখলাম, এই যে আপনার যেটা বিধানসভার ভিতরে এবং বাইরে যেটা হলো, এটা নতুন তো কিছু নয় দাদা। কারণ এর আগে আপনার শোতে আমরা একাধিকবার এরকম আলোচনা করেছি, যেখানে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী দলনেতা মানুষের সাথে কথা বলার জন্য তাকে তার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটাকে তো বারবার করে ব্যাঘাত করা হচ্ছে, বারবার করে সেটা ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা তো আমরা দেখেছি। এর আগে যখন আমাদের বিধায়করা এসএসসি নিয়ে কথা বলেছে, যে প্রত্যেক বছর বছর এসএসসি কেন বন্ধ থাকবে, স্কুল সার্ভিস কমিশন, এটা বলাটা কি অপরাধ? তার জন্য সাসপেন্ড হতে হয়েছে। ডিএ কেন সরকারি কর্মচারীরা পাচ্ছে না, এটা বলাটা অপরাধ, তার জন্য সাসপেন্ড হতে হয়েছে। 5.5 লক্ষ শূন্য পদ পশ্চিমবাংলার বুকে, যেগুলোকে অ্যাবলিশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। আপনার পরিযায়ী শ্রমিক, আপনি চলে যান হাওড়া স্টেশনে, একের পর এক তারা কেন বাড়ি ছাড়া হতে হচ্ছে। আপনি সন্দেশখালী থেকে শুরু করে বাদুড়িয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার পুরুষ শূন্য গ্রাম, প্রত্যেকটা জায়গায় পুরুষ শূন্য গ্রাম। কেন? তার কারণ হচ্ছে এখানে কাজ নেই, কর্মসংস্থান নেই, শিল্পগুলো চলে যাচ্ছে। এগুলো যখনই বলা হচ্ছে বারবার করে, তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে যে আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যে তারা বেসিক্যালি এগুলো শুনতে চায় না, মানুষের প্রবলেমকে তারা অ্যাড্রেস করতে চায় না। যখন বিরোধী পক্ষ বলবে, কারণ আমরা জানি যে হাউস বিলং টু দ্য অপোজিশন, হাউস বিলংস টু দ্য অপোজিশন, এটা আমরা জানি, আপনিও জানেন, সবাই জানে এটা। তো সেইখানে দাঁড়িয়ে যখন মানুষের দাবি দেওয়া নিয়ে যখন ভারতীয় জনতা পার্টির বিধায়করা কথা বলছে, বারবার করে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। এবং সবথেকে বড় জিনিস যে সংস্কৃতি, কোথাও কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আগের বার যেভাবে পরপর সাসপেন্ড করে দিয়েছিলেন লোকসভা থেকে, তারকে অনুকরণ করছে? না, ভারতীয় জনতা পার্টি সাসপেন্ড করেছিলেন সেটা অন্য কনটেক্সটে, তাদের কনটেক্সটটা ডিফারেন্ট বিষয়। আমি যদি সেই প্রসঙ্গে ঢুকি তাহলে হয়তো আলোচনাটা অনেক লেংদি হয়ে যাবে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। মানে একটা দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে আমি আমার ডেকোরাম মেইনটেইন মনে হচ্ছে না যে লোকসভা না, পার্লামেন্টে আমি বলছি আমি বলছি এটা তো ধরুন প্রত্যেকটা জিনিস আমরা তো সংবিধান অনুযায়ী চলি, এবং সংবিধানের মধ্যে একটা রুল বুক থাকে, যেটা পার্লামেন্ট বলুন বা অ্যাসেম্বলি বলুন, রুল বুক থাকে, সেই রুল বুক অনুযায়ী চলতে হয়। কিন্তু সেই রুল বুককে যারা ভায়োলেট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গিয়ে যে মেম্বার না হওয়া সত্ত্বেও গিয়ে ভাঙচুর করবে, স্পিকারের মুখের পরে দাঁড়িয়ে আপনার কাগজ ছুড়ে দেবে, মানে এটা তো রুল বুকের বাইরে না। তো এটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে সেটা ডিফারেন্ট বিষয়, অবভিয়াসলি এটা হতে পারে, তখন সাসপেন্ড অবভিয়াসলি করা যেতে পারে। কিন্তু এখানে মানুষের দাবি দেওয়া নিয়ে কথা হচ্ছে ঋতুদা, তার জন্য তো আপনার সাসপেন্ড করার কোনো প্রয়োজন নেই। আমি আসছি আপনার কাছে, আমি একবার সোমনাথ সিংহ রায়ের কাছে চলে যাবো। সোমনাথদা, কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক গেছেন, সত্যি কথা বলতে গেলে এই 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যার আর দরকার নেই শাসক তৃণমূল কংগ্রেসে। কোথাও কি শাসকের মান বাড়ালো, বা কোথাও কি ভারতীয় জনতা পার্টির বিধানসভা নির্বাচন 2026-এর আগে ক্ষতি হলো? কোন দিকটা পাল্লা ভারী? তো অদ্ভুত কিন্তু চরিত্র থাকে, বুঝলে তো। তাপসী মণ্ডল বোধহয়, তাই তো, উনি সিপিএম এর বিধায়ক ছিলেন, তারপরে সে বিজেপির বিধায়ক হয়েছেন, এবার সে তৃণমূলে বলছেন আমাকে দাঁড় করালে আমি বিধায়ক। সিপিএম এর কাউন্সিলর হয়ে শুরু হয়েছে, তারপর বিধায়ক। তো এইরকম একটা ক্যারেক্টার এমএলএ কোন দলের পক্ষে স্বস্তির কারণ বলে আমার মনে হয় না। কাল যদি বিজেপি ক্ষমতায় আছে আর উনি যদি তৃণমূলের এমএলএ হন, পরশুদিন উনি আবার বিজেপিতে ব্যাক করবেন না, এমন গ্যারেন্টি একজন সাধারণ বাংলার মানুষ হিসেবে দিতে পারবো না। এই সমস্ত মানুষরা কোন দলে গেল, কোন দলে এলো, কোনো রকম প্রভাব না বিজেপির পড়বে, না তৃণমূলের পড়বে, না সাধারণ মানুষের ভিতরে পড়বে ঋতু। আমার মনে হয় না এদের। অথচ সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি বলুন তো, এরাই কিন্তু আবার ভোটে যেতে। আমি মানুষের এখনো এই জিনিসগুলো বুঝতে পারি না, কি করে এরা আবার ভোটে যেতে দিত। আমি 100% আপনার এবারকার উপনির্বাচনে কিন্তু যে প্রবণতা, দল বদল করেছেন যারা, তারা কিন্তু লোকসভা উপনির্বাচনে না, লোকসভায়, দুঃখিত, লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের অনেকটা পার্থক্য আছে তো, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে সেই সমস্ত সিটগুলোতেই এনারা জিতেছেন যেগুলো বিজেপির হাতে ছিল অধিকাংশ,
যেগুলো বিজেপি ওখানকার এমপি ছিলেন সেই সমস্ত সিটগুলোই জিতে এসছেন। কিন্তু আবার বলছি, আপনি যদি পঞ্চায়েত নির্বাচন, লোকসভা, বিধানসভা নির্বাচন করেন তাহলে আলাদা। ওখানে প্রশ্ন থাকে প্রধানমন্ত্রী কে হবে, নরেন্দ্র মোদী কে অপোজিশনের কেউ, বিশ্বাসযোগ্যতা মানুষ সেখানে অবশ্যই নরেন্দ্র মোদীর প্রতি দেখিয়েছেন। এখানে প্রশ্ন আসবে মুখ্যমন্ত্রী কে হবেন, মমতা ব্যানার্জি কি অপোজিশনের কেউ। এখানে মানুষ বরাবর গত কয়েকটা নির্বাচন ধরে মমতা ব্যানার্জিকে তাহলে কি ইয়ে করছে। তাপসী মণ্ডল যেহেতু হলদিয়ার মেদিনীপুরের শুভেন্দুবাবুর গড় হিসেবে ধরা হয় বিরোধী দলনেতা, এবং যে শুভেন্দুবাবুকে বারবার গদ্দার হিসেবে চিহ্নিত করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন সময়, তাহলে আসলে ব্যক্তি তাপসী মণ্ডল নয়, শুধুমাত্র মেদিনীপুর অর্থাৎ শুভেন্দুবাবুর গড় থেকে একজনকে সরিয়ে নেওয়ার ক্ষমতা শাসক রাখে, এটাই প্রতিপন্ন করার জন্য এই দলবদল। আমার মনে হয় না শাসকের যত ইন্টারেস্ট আছে তার থেকে বেশি ইন্টারেস্ট দেখায় এই সমস্ত মানুষগুলো যারা রেগুলার রং, গিরগিটির মতো রং চেঞ্জ করে দিত। আপনি জানেন আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, এবং আমার এই সমস্ত বলতে এতটুকু বাধে না। অ্যাকচুয়ালি তাপসী মণ্ডলকে যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে শ্যামল মাইতি। তিনি সিপিএম এর ছিলেন। তিনি সিপিএম এর জামানাতে প্রচন্ড মানে ডোর টু ডোর চিনতেন সেই সময়। উনি বানিয়েছেন তাপসী মণ্ডলকে। উনি বিজেপিতে আসার পর আবার তাপসী মণ্ডলকে অনেকটা শুভেন্দুর থেকে শ্যামল মাইতির অনেক বেশি ছিল। এবং আমি সব থেকে এইখানে আশ্চর্য হয়ে যাই ঋতু, যে সাধারণ মানুষের কাছে এদের কাছে এই সমস্ত মানুষগুলো গ্রহণযোগ্যতা কেন থাকবে। আমি প্রথম থেকে বলে এসেছি, একটা মানুষ এতদিন মমতা ব্যানার্জির উন্নয়ন তাদের হয় না, দেখতে পান না। 1911 সাল থেকে 2024-এ এসে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি, 2011 থেকে 24-এ এসে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়নে আমাকে সামিল হতে হবে। এতদিন দেখতে পাননি মমতা ব্যানার্জির উন্নয়নে। 2026-এ ইলেকশন, 2025-এ এসে তাদের মনে হচ্ছে। তো আমি এই সমস্ত তৃণমূলের, আপনি জানেন 100% আমি মমতা ব্যানার্জিকে সমর্থন করি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি, কিন্তু এই সমস্ত মানুষগুলো তৃণমূলে আসছে তৃণমূলকে কলঙ্কিত করতে, আর কিচ্ছু না। এদের সামান্যতম কোনো ভ্যালু নেই ঋতু। এরা বুঝেছিল সেদিন শুভেন্দু অধিকারী কিংবা শ্যামল মাইতির হাত ধরে পেরিয়ে যাবেন। এখন এরা বুঝছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত ধরে চৌকাট পেরবেন। নিজে সে স্বার্থ ছাড়া তৃণমূল কিংবা মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কিংবা তৃণমূলের ওইখানকার বুক স্তরে সেই সমস্ত কর্মীরা আছে, তাদের প্রতি সামান্যতম দয়া, মায়া, মমতা কিংবা কোনো তাদের প্রতি প্রতিজ্ঞা, তাদের উন্নয়নের প্রতিজ্ঞা এদের নেই। দলবদল করে নিজেদের স্বার্থে। সুব্রত, আমি আপনার কাছে আসছি। আমি একবার নন্দিনীদের কাছে চলে যাব। নন্দিনী ভট্টাচার্য, আপনারা সবাই জানেন পুরুষ অধিকার কর্মী। শুধু তাই নয়, তিনি এই মুহূর্তে বঙ্গ সমাজটাকে যেভাবে ব্যবচ্ছেদ করছেন, যেভাবে দেখতে পাচ্ছেন, আমরা হয়তো অনেকেই সেভাবে দেখতে পাই না। নন্দিনীদি, অনেকেই ভাবছেন যে এইরকম একটা রাজনৈতিক, ঘোরতর রাজনৈতিক অনুষ্ঠানে কেন আপনাকে ডেকে এনেছি। কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যে দল বদলের কথা চলছিল, আজ থেকে 30 বছর আগে বাঙালি তো সাহস পেত না। আমরা তো এরকম দল বদল করবে বাঙালি সাহস পেত না। তার কারণ তখন একটা আদর্শের লড়াই ছিল। একদিকে সিপিএম, অন্যদিকে কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস হলো। ভারতীয় জনতা পার্টি তার মতো করে ছিলেন, সেই বিষয়ে বিপুল কারে ছিলেন না, কিন্তু তারা বরাবরই ছিলেন। এবং অন্যান্য পার্টি, এসইউসিআই সহ বিভিন্ন পার্টি ছিল। আমরা জানতাম একজন মানুষ যখন রাজনীতি করেন তিনি আদর্শের জন্য রাজনীতি। নেতা হওয়া তো সহজ ছিল না। অবশ্যই নেতা হওয়া তো সহজ ছিল না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি বাংলার কি হলো? আপনি কি মনে করছেন যে বাংলা একটা ব্যাপক পরিবর্তন এসছে? মানে এই দল বদল, মানুষ প্রতীক দেখে ভোট দিচ্ছে, প্রার্থী দেখে ভোট দিচ্ছে না, এবং প্রার্থী জানে তাকে জিততে গেলে এবার দল বদল করতে হবে। একটা নির্বাচনের বৈতরণী পেরোতে গেলে যে দলে ছিলাম সে দলে কাজ করিনি, বা সে দলে কাজ করার সুযোগ পাইনি, এরকম অজস্র অজুহাত দিয়ে আবার ক্ষমতায় থাকতে হবে। কোথাও কি মনে হয় বাঙালির মাইন্ডসেট বা মানসিক পরিবর্তন? সেই সুযোগ তো সম্ভবত আমরাই করে দিয়েছি। কারণ এবার ইনি যদি খাবার যেতেন তাহলে তো সেটা আরো প্রমাণিত হবে। আর অবশ্যই তো রেকর্ড করবেন। হ্যাঁ, দেখুন, আমার একটা কথা কি বলুন তো, যে রাজনীতি তো আর রাজনীতি সেই জায়গায় নেই যে জায়গায় দাঁড়িয়ে আমরা যখন, আপনি 30 বছর আগের কথা বলছেন, যারা পার্টির হোল টাইমার ছিলেন, পার্টির জন্য জীবন দিতে পারতেন, আজকে কি সে জিনিস সে পার্টিতেও আর আছে? নেই। তো সবাই সেভাবেই ভাবেন এখন কোথায় গেলে একটু সুবিধে পাওয়া যাবে, তাই না? তো আমি আজকে মনে হয় টিভিতে দেখছিলাম, যদি আমি ভুল না হই, সোমনাথদা বলছিলেন শ্যামল মাইতির কথা, তো উনিও তো বোধহয় আজকে
বিজেপি ছেড়ে দিলেন, একদম। ছেড়ে তৃণমূলে এলেন। তো আমরা তো আমাদের ছোটবেলায়, অনেক ছোটবেলায় যাদের দেখেছি, মানে যে পরিবারে বড় হয়েছি, বা আমার পুরো মামাবাড়ি বামফ্রন্ট, আমরা এরকম দেখিনি, আমরা ভাবিনি, আমরা জানতাম যারা বামফ্রন্ট তারা আজীবনের বামফ্রন্ট এরকম। তো সেই অর্থে প্রচুর একটা অবনমন তো নিশ্চয়ই হয়েছে, এবং আজকে শুধু এই বিষয়ে তো নয়, রাজনীতিতে তো নয়, সব কিছুতেই তো তাই। আজকে যিনি এই কথা বলছেন, কালকে তিনি ওই কথা বলছেন। আজকে তো কেউই আর এক জায়গায় দাঁড়িয়ে নেই। তবে আমার সবচেয়ে দুঃখ কোথায় হয় জানেন, এই যে দেখি ধরুন একটা বিধানসভা কি লোকসভায় যে কথায় কথায় ওয়াকআউট হচ্ছে, কথায় কথায় সাসপেন্ড হচ্ছে সব, আমার সবচেয়ে দুঃখ হয় যে মানে ডেভেলপমেন্ট যেটা, যে আমাদের কি কাজ হলো, কি কাজ হয়নি, এই নিয়ে কোথাও আলোচনা নেই। যে আমরা এতটা করেছি, বাকি সময় পেলে আমরা আবার এতটা করবো। ধরুন আর তো মাত্র 1 বছরই বাকি আছে বিধানসভা ভোটের, যে সেখানে আমাদের মূল্যায়ন বিরোধী দলও করবেন যে এই কাজ হয়েছে, এইগুলো কেন হলো না, বা যারা শাসক দল আছেন তারাও বলবেন যে হ্যাঁ আমরা এতটা করতে পেরেছি, আরও যদি একটু সময় দেন আমরা এই কাজগুলো শেষ করে দেবো। এই মূল্যায়নটা কেন হবে না, আমার খুব এটা জানতে ইচ্ছে করে। যে জনগণ তো তারই ভিত্তিতে ভোট দেবেন, যে এই কাজগুলো ছিল আগামী এই 5 বছরে করার কথা, এই কাজগুলো হয়েছে, এগুলো হয়নি। না, কোথাও কি মনে হয় আপনার, ধরুন এই যে কন্যাশ্রী প্রকল্প যেটা বিশ্ববন্দিত এখন, আবার ধরুন আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার, মহিলা ভোট ব্যাংকটা পুরোপুরি শাসকের হাতে আছে, এবং সেক্ষেত্রে তাপসী মণ্ডল তার মতো একজন বিধায়ক, তিনি দল বদল করলে মহিলা ভোটের সুবাদে তিনি নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাবেন। সেটা বলতে পারবো না। দেখুন, মহিলা ভোট ব্যাংক, তাহলে আমি যদি আজকে পুরুষ অধিকার কর্মী হিসেবে একটা প্রশ্ন করি, যে এই দেশে এই রাজ্যে পুরুষ মানুষের জন্য তো কিচ্ছু নেই, তা সেই পুরুষ মানুষের বাড়িতে কিন্তু একটা বড় মহিলা ভোট আছে। ধরুন আজকে তো বাংলা জুড়ে খুব অনেক পুরুষ মানুষ যারা ভীষণভাবে অসুবিধার মধ্যে আছেন, এবং এই ফলস 498, ফলস ডিবি, এতে তো বাংলা কিন্তু বিরাট এগিয়ে আছেন। তাহলে তাদের বাড়িতে যে একটা বিশাল সংখ্যক মহিলা আছেন, তারা যদি আজকে ভোট দিতে রাজি না হন, কোন লক্ষ্মীর ভাণ্ডার বাঁচাবেন তাদের? আমি যদি আজকে এই প্রশ্নটা তুলি, তাহলে আজকে কি সেই সময় নয় 26-এর ভোটের আগে যে অন্তত পুরুষ মানুষের জন্য একটা গ্রিভেন্স কমিটি তৈরি করা হোক, অন্তত তাদের মা বোনেরা যাতে গিয়ে সেখানে কথা বলতে পারেন? দেখুন, লোকসভার কথা বলতে পারবো না, কি কেন্দ্রীয় সরকারকে বলার আমার কথাও নয়, আমার কথায় তো চলবে না, কিন্তু আমার কাছে কথা যে খালি মহিলা ভোট ব্যাংকের কথা হয়, তাহলে সেই মা বোনেরা কি মহিলা ভোট ব্যাংকের অন্তর্গত নন, যাদের প্রত্যেকদিন জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে? খুব জানতে ইচ্ছে করে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর উপস্থিতি সব তো ঠিক আছে, তাহলে এই মহিলারাও তো সে মহিলা ভোট ব্যাংকের অন্তর্গত। আমার খুব জানতে ইচ্ছে করে আমার এদের কথা। আমি আসছি নন্দিনীতে আপনার কাছে, আমি একবার জ্যোতির কাছে চলে যাবো। জ্যোতি চট্টোপাধ্যায়, কোথাও কি মনে হচ্ছে এই যে একদম দাদামা বেজে গেছে নির্বাচনের, সেই সময় তাপসী মণ্ডলের এই দল পরিবর্তন বা শ্যামল মাইতির দল পরিবর্তন কোথাও বুঝিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের মধ্যে, তাহলে কি এই রকম মাইন্ডসেট তৈরি হচ্ছে যে এবার যদি জিততে হয় তৃণমূলে যেতে হবে, তা না হলে পদ্মফুল প্রতীক করে এবার আর বিধায়ক হওয়া যাবে না? এবং আমার খুব জানতে ইচ্ছে করছে, শোনা যাচ্ছে যে লাইনে নাকি আরো অনেকে রয়েছে। ঋতুদা, আমি বলছি ধরুন যারা যারা 21-এর আগে বিজেপিতে জয়েন করেছিল, যদি আমি ধরে নিই এদের পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট রয়েছে, আমি যদি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি ধরে নিই যে এদের পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট রয়েছে, তো সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন, এই ভেবে এসেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসছে, আসেনি তো বিজেপি, তাই নয় কি? তো আপনি বলছেন তাপসী ঘোষ, তিনি বুঝে, তাপসী দুঃখিত, তাপসী মণ্ডল, তিনি তাপসী মণ্ডল না, আমি রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক, তাপসী তাহলে ধরেই নিয়েছেন যে বিজেপি আর 2026-এ আসবে না। যেমন ভাবে উনি ধরেছিলেন যে টিএমসি ক্ষমতায় আসবে না, ফলে টিএমসি জয়েন করবো না, আমি বিজেপি জয়েন করবো, বিজেপি যেহেতু ক্ষমতা আসছে, যেমন ভাবে উনি ধরেছিলেন বিজেপি, তখন ভুল করেছেন না, এখন আবার ভুল? না, কতটা আমি ওইরকম বলছি না, আমি বলতে চাইছি যে কতটা এনাদের যে জাজমেন্ট, পাবলিক পালস কতটা বুঝতে পারেন। আমি যদি সেই পার্সপেক্টিভ, মানে সেই ন্যারেটিভটা ধরি যে ওনারা বুঝতে পারছেন যে জলটা কোন দিকে গড়াচ্ছে, তো সেইটা যদি হয় তাহলে 21-এ ওনাদেরটা ঠিক ছিল না ভুল ছিল সেটা আপনি বলুন, তাই নয় কি? মানুষ এখানে যে অ্যাকচুয়ালি দ্য উইজডম অফ ক্রাউড বলে একটা বই রয়েছে, এই বইটা সবার পড়া উচিত, এটা আপনি নিশ্চিতভাবে পড়েছেন। উইজডম অফ ক্রাউডস যে বইটা, সেই বইটাতে বলছে যে একজনের যে সিদ্ধান্ত, মানে একটা খুব ইন্টেলেকচুয়াল লোকের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে খুব মিডিওকার 100 জনের যে সিদ্ধান্ত সেটা উন্নত, অবশ্যই ডেভেলপ।
তো সুতরাং এরা উইজডম অফ ক্রাউডে এই অংশটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে এবং কোথাও কোথাও একজন অত্যন্ত মেধাবী বুদ্ধিমান মানুষ তিনি যদি আমাদের গণতন্ত্রে দাঁড়িয়ে Correct. একা কোনো সিদ্ধান্ত নেয় তার Correct. থেকে যদি অনেক অনেক লোক। নিম্ন মেধার মানুষ সংখ্যায় অনেক কোনো সিদ্ধান্ত নেয় Correct, সেটাই correct. বলবৎ হয়। কারেক্ট কারেক্ট। তো সুতরাং এইখানে ধরুন যাদেরকে আমরা রাজনীতিবিদ বলে মনে করি, অনেক বড় রাজনীতিবিদ বলে মনে করি, অনেক ক্ষেত্রে সেটা ধরুন মিলিয়ন দেওরা হোক বা আপনার হচ্ছে অনেকেই যারা টার্ন কোর্স হয়েছেন, তো অনেক ক্ষেত্রে কিন্তু তাদের জাজমেন্টে ভুল হয়েছে। তো আমরা এই যে মানুষের যে কালেকটিভ ডিসিশন, সেই ডিসিশনটাকে কিন্তু এখনো পর্যন্ত আমরা যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছি, রাজনৈতিক কর্মী, আপনারা দীর্ঘদিন ধরে বিষয়টাকে আপনারা দেখছেন রাজনীতির, ওই রকমভাবে কিন্তু বলা যায় না, টু আর্লি টু সে। ইনফ্যাক্ট আমি দেখেছি এরকম অনেক রাজনৈতিক বিশ্লেষক রয়েছে যে দেখুন, ধরুন যেদিন রেজাল্ট আউট হচ্ছে দেখা যাচ্ছে বিজেপি অনেক পিছিয়ে রয়েছে, তারা একটা কথা বলছে, মানে ব্যাখ্যাটা অন্যভাবে দিচ্ছে, বিজেপি এই করেনি বলে বিজেপি পিছিয়ে রয়েছে। তার 2 ঘন্টা পরে যখন বিজেপি এগিয়ে গেল তখন কিন্তু ব্যাখ্যাটা অন্যভাবে দিচ্ছে। তো এই যে ব্যাখ্যাগুলো না, ব্যাখ্যাগুলো সময়ের সঙ্গে চেঞ্জ হতে থাকে, আর এই ব্যাখ্যাগুলো চেঞ্জ হচ্ছে কখন, তখন মানুষ অলরেডি দে হ্যাভ ডিসাইডেড, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মানুষের পালস যে কোথায় কোন দিকে গড়াবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে দেখুন আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি এখানে আনটেস্টেড একটা দল, বিজেপির এই মাটিতেই জন্ম, বাংলার দল, সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে, মানে বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। এটা কি নতুন ন্যারেটিভ না, আপনারা ঠিক নতুন করেছেন? ন্যারেটিভ নয়, দিস ইজ এস্টাবলিশ ন্যারেটিভ। কারণ আপনি শ্যামাপ্রসাদ চেনা মুখার্জি, চেনা লাগছে, বাংলা বাংলার মেয়েকেই চায়, এবার বাংলা বাংলার দলকেই চায়। বাংলার দল, বাংলা তো দল এটাই। কারণ আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম না হতো তাহলে বিজেপির জন্ম হতো না, আর বিজেপির জন্ম না হলে হয়তো বা আমরা নরেন্দ্র মোদীকে পেতাম না, তাই নয় কি? সুতরাং বাংলা, এবং যেটা নরেন্দ্র মোদী নিজেও বলেছেন যে পরবর্তী জন্ম যেন আমার এই বাংলাতেই হয়, তার কিন্তু এটা বাংলা নিয়ে এবং বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে অন্তর্ভুক্তিকরণ করা, তার কিন্তু বাংলা নিয়ে একটা ফ্যাসিনেশন রয়েছে, মানে বাংলা বা বাঙালিকে নিয়ে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যিনি আমাদের পার্টির স্রষ্টা, তিনি আবার যে রাজ্যের পরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, তিনি সেই একই রাজ্যের প্রতিষ্ঠাতাও কিন্তু তিনি, মানে ওয়ান অফ দ্য মানে ফাউন্ডিং মেম্বার। আপনি জানেন, কিন্তু তার সঙ্গে খুব সুন্দর বলছেন আপনি, সুবক্তা, যেমন সুদর্শন আমি তো শেষ চেহারা করিনি। সুবক্তা, কিন্তু কজন যাচ্ছে আর বিজেপির বিধায়ক? দেখুন কে যাচ্ছে কি না যাচ্ছে সেটা তো মানে এটা তো ধরুন আমি তো আর গণৎকার নই, না, অনেকে বলাটা বলছে possible 10-12 নয়, জন কে আছে, যাবে তারা কি না যাবে। ছটফট করছে খাঁচায়। দেখুন বাংলায় পলিটিক্স করাটা ঋতুদা অতটা সোজা জিনিস না, সেটা আপনি খুব ভালো করে জানেন। কারণ হচ্ছে 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কেসের সংখ্যা ছিল 0, আজকে ডেটে দাঁড়িয়ে কি হয়ে গেল 65, এখন 72, 55 হয়ে যায়, এখন 72 না 65, কি মানে কিসের সংখ্যা? তো না আপনাদের আমি বিধায়ক কেসের সংখ্যা বলছি, ও, নাম্বার অফ কেস, কেস। আচ্ছা, না আমি এফআইআর ওনার বিরুদ্ধে হয়েছে সেটা হচ্ছে 72। এবং সবথেকে দুর্ভাগ্যজনক হচ্ছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে হাইকোর্টের প্রোটেকশনে চলতে হচ্ছে। আপনি ভাবুন 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তার বিরুদ্ধে কেসের সংখ্যা ছিল 0, আর একটা বিরোধী দল করার জন্য তার বিরুদ্ধে কেস হলো 72টা। কেন ইমাজিন, 165টা কর্মীকে খুন হতে হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে মানে থান কাপড়, গীতা আর আপনার ধূপ, অদ্ভুত খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছে। আমি একটু থামাচ্ছি, আমি সোমনাথদার কাছে যাবো। সোমনাথদা, জ্যোতি যে কথা বললেন, এতজন বিজেপি কর্মীকে ওনার দাবি মতো শহীদ হতে হয়েছে, বিরোধী দলনেতাকে পাহাড় প্রমাণ কেস বহন করতে হচ্ছে, তাও লড়াইটা চলছে। এই রকম সময় ভারতীয় জনতা পার্টির একের পর এক বিধায়ক তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর শাসক দলে আসছেন। আর এটা এমন নয় যে এটা শাসক দলের বিধায়ক দরকার, যে সংখ্যা আছে পর্যাপ্ত সংখ্যা, বুক ফুলিয়ে রাজত্ব করতে পারবেন। কোথাও কি তাহলে মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবার মনে করছেন 2026 যদি জনপ্রতিনিধি থাকতে হয়? তার কারণ আমি প্রথমেই আপনার বক্তব্য যে কথা আপনি বলছিলেন, আপনি তাপসী মণ্ডলকে কখনোই আপনি সুকৌশলী এবং আপনি মনে করেন ক্ষমতায় থাকার জন্যই তারা রাজনীতিতে এসেছেন আপনার বক্তব্য অনুযায়ী। তাহলে উনি জানেন ক্ষমতায় থাকতে গেলে তৃণমূলেই আসতে হবে, সেই জন্যই এসেছেন। একদম একদম প্রথমত একদম ঠিক কথা বলি, যে শুধু এই দলবদলের কথা বলছি না, তো অনেকদিন ধরে রাজনীতির আঙিনায় ঘোরাফেরা করার বলে আমি বুঝতে পারছি। আবার দেখবেন আপনি বলছেন না বিজেপি থেকে তৃণমূল, আবার ইলেকশনের আগে দেখবেন যারা টিকিট পাবে না তারা আবার তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করছে।
কালচারটা শেষ না, হয়ে তাহলে গেছে। কি আমি কোথাও- আমি বলছি হ্যাঁ, ঋতু, হ্যাঁ। দ্যাট ইজ, আমাকে আসতে দিন প্লিজ। আমি ছাত্র রাজনীতি করা ছেলে। ওই ম্যাডাম বলছিলেন না, আমার মনে হয় আপনিও বলছিলেন নেতা হওয়া আগের দিনে অত সহজ ছিল না, আর এখন নেতা হতে গেলে তোমার হাতে 10টা মস্তান থাকতে হবে অথবা অগাধ পয়সা থাকতে হবে। আমি বলছি তো এর বাইরে কিচ্ছু নেতা হওয়ার আর কোনো দ্বিতীয় কোনো ফর্মুলা নেই। আগে নেতাদের ডোর টু ডোর ঘুরতে হতো। আমি তখন যেমন মনে করুন সিপিএম এর লোকটা করতো, তেমনি যারা সেই সময় কংগ্রেস করতো, আমি নিজে একদম গ্রাসরুট থেকে উঠে আসে ছেলে, তাদের নেতাদেরও দেখেছি সাইকেল নিয়ে 1 কিলোমিটারের পর কিলোমিটার করে জনসংযোগের কাজটা তারা করতে দিত। এখন আর সেই সমস্ত প্রয়োজন হয় না ঋতু। রাজনৈতিক মান নেমে গেছে ঋতু। কি করে নেমেছে সে আপনিও জানেন, আমরাও জানি সব কিছু। আর কিছু এই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে ঋতু আলোচনা করতেই ভালো লাগে না, বিশেষ করে রাজনৈতিক নেতাদের নিয়ে। অধিকাংশ দলের না, রাজনৈতিক তাহলে নেতা। সোমনাথ কোথাও ধরে নেব যে সুকৌশলী এবং আপনার কথা মতো তাপসী তিনি জানেন যে যদি সত্যি জিততে হয় তাহলে শাসক দলের সঙ্গেই থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল তাকে জেতাতে পারবে না, ক্ষমতার স্বাদ দিতে পারবে না। একদম একদম এরকম তাপসী মণ্ডল অনেক আছে ঋতু, অনেক আছে। তাহলে কি আপনি মনে করেন ভারতীয় জনতা পার্টির আরো অন্যান্য বিধায়করা এবার আস্তে আস্তে এই দল ছেড়ে তারা আবার চলে আসবে, অথবা তারা যাবেন? না, যারা ঋতু ওই কথা, যারা এরা ধুরন্ধর লোকরা ধুরন্ধরই হয় ঋতু। এর ভিতরে রাজনৈতিক নেতার থেকে এরা ধুরন্ধর বেশি। এরা যদি বুঝতে পারে যে বুথ লেভেলে এই 5টা বছর এমএলএ থাকা সত্ত্বেও আমি বুথের বিজেপি কর্মীদের সাথে থাকিনি, আমি সামান্য উন্নয়নে কোনো রকম কাজ করিনি, আমি বিজেপি জিন্দাবাদ বলে মমতা ব্যানার্জির ভিতরে আন্দোলন করিনি, তৃণমূলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিচেতে থেকে গেছি, তার কারণ আমার মনে হয়েছে মমতা ব্যানার্জি আমাকে শেল্টার দিতে পারবে, মমতা ব্যানার্জি জিতে এলে অন্তত একটা এমএলএ সিট আমি পাবো, তারা অবশ্যই দল বদল করবে। তো কিন্তু যারা আদর্শের জন্য যারা আদর্শের জন্য বিজেপিটা করে সেই সমস্ত কর্মীদের কিন্তু আমি স্যালুট করি। অবশ্যই আমি আপনার প্রশ্ন নিয়ে নন্দিনীদির কাছে যাব। অবশ্যই প্রশ্নটা বাংলা এবং বাঙালিকে নিয়ে। নন্দিনী, আপনি যেহেতু কাজ করছেন বা বিশেষ করে এই জায়গায় বঙ্গবাসীদের মধ্যে, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ভালো বা খারাপের আমি প্রশ্নে যাচ্ছি না, সিরাজদৌল্লাকে হারিয়েছে তো তার দেশের লোক, এই বাংলার লোকই, যদিও সিরাজদৌল্লা বাঙালি ছিলেন না। আবার আপনি দেখুন যুগে যুগে বিভিন্ন বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও, মানে যারা বিভিন্ন জায়গায় খুব বাবুগিরি দেখিয়েছেন, তারা তো কোনো না কোনোভাবে এই সমাজে বঞ্চিত মানুষের অর্থ নিয়েই তো তারা বাবুয়ানা দেখিয়েছেন, তাদেরও প্রতিপত্তি হয়েছে খুব। তার মানে বাঙালি যার ক্ষমতা আছে সেদিকেই ঝুঁকে পড়ে। মানে আমরা ছোটবেলা দেখতাম সবাই লাল, এখন যেমন দেখছি সবাই সবুজ। স্কুল কলেজে শিক্ষক থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্র ছাত্রী, পাড়ার মুদিখানা থেকে শুরু করে সবাই সবুজ। কোথাও কি তাহলে বাঙালি আসলে ক্ষমতায় বিশ্বাস করে? সুতরাং একা এই বিধায়ককে দোষ দিয়ে লাভ নেই। আসলে বাঙালি যে কথা বারবার করে সোমনাথদা বলছেন আদর্শে বিশ্বাস করে না। না না, একসময় যদি বা করতো, এখন করে না। আপনি মানছেন? 2016-তে দেখেননি একবার উঠেছিল রব একটু, যে যৌথ একটা ক্ষমতায় আসতে পারে সিপিএম কংগ্রেস মিলিয়ে, তখন অনেক মিডিয়াও বলতে শুরু করলো। তাই 21-এ একবার ভাবছিল বিজেপি আসবে, তখন দেখেননি সব বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক। বাঙালি এরকমই বিশ্বাস করে, বাঙালি ভাবে সেদিকে থাকাটা সেফ। ক্ষমতা টমতায় জানি না, সেদিকে থাকাটা সেফ বলে বিশ্বাস করে। বাঙালি চিরকাল সেফ জোনে খেলতে ভালোবাসে, বুঝতে পেরেছেন? বাঙালি আনসেফ জোনে থাকতে ভয় পায়। এই যে আজকে ধরুন আমি যে কাজটা করি পুরুষের অধিকার নিয়ে, কেন কোনোদিন মানুষ এটা নিয়ে কথা বলতে চায় না বলুন তো? পুরুষ তো ভোট ব্যাংক নয়, ভোট ব্যাংকের জন্য না, বলে মারধর খায় যদি রাস্তায়। পুরুষের সপক্ষে কথা বললে পুরুষ মানুষ বিশেষ করে কেন কথা বলতে চায় না? যদি বললে মার খায়, সেই জন্যে। আমাকে তো মারা একটু মুশকিল, আমি মহিলা, তাই আমি যত জোর গলায় কথা বলতে পারি। বরং মহিলারা কেন কথা বলেন, পুরুষ মানুষ কেন কথা বলে না? যদি দুঘা খেয়ে যায়, সেই জন্য বলে না। বাঙালি সেফ জোনে খেলতে ভালোবাসে। তাহলে যদি তাপসী তিনি সেফ জোনে চলে গেলেন। না দেখুন, আমি একটা জিনিসে কন্ট্রাডিক্ট করছি, যেটা হচ্ছে নন্দিনী কল স্পেড স্পেড, আমরা জানি না, এবং মানে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, সেটা বাংলার মানুষ সেটা জানে। কিন্তু একটা জিনিস আমি একটু কন্ট্রাডিক্ট করবো এই বলে, দেখুন বাঙালি যদি আপনি ধরেন, অ্যান্টি স্টাবলিশমেন্ট কিন্তু বাঙালির রক্তে রয়েছে। এটা না হলে ক্ষুদিরাম বোস হয় না, না হলে নেতাজি সুভাষচন্দ্র বোস হয় না। এটা কালচারটা যেটা স্টার্ট করেছে সেটা হচ্ছে পার্টি সোসাইটি কালচার, যেটা
পার্টি সোসাইটি কালচার মানে আমার রান্নাঘরে কি হবে কি না হবে সেটা ডিসাইড করবে পার্টি। এই যে কালচারটা নিয়ে এসেছে সিপিএম, পরবর্তীকালে সিপিএম এর সব থেকে যোগ্য উত্তরসূরি, সিপিএম এর সব থেকে মানে যোগ্য স্টুডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় তার ধারকার বাহক হিসেবে বহন করে নিয়ে চলেছে। তো সুতরাং এই পার্টি সোসাইটির কালচার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, যে এটা হচ্ছে ফ্যাসিস্ট টেন্ডেন্সি। আপনি যদি মুসলিনের ক্ষেত্রে দেখেন, মুসলিনি একই জিনিসই করতো প্রত্যেকটা জায়গায়। কোন অটো ইউনিয়ন তারা আপনার ওই 21শে জুলাইয়ের ডিম ভাত খেতে যেতে হবে। আমি ডিম ভাতকে ছোট করছি না যদিও, বাট আপনাদেরও তো অনেক টাকা, আপনাদেরও তো অনেক টাকা, কিন্তু আমরা এই আপনারা তো বৃহৎ আমি মানে বলছি এই ঋতুদা, এই বিশ্বে আপনারা বৃহৎ গণতান্ত্রিক পার্টি হিসেবে দাবি করেন। না ঋতু, আমি বলছি বিষয়টা হচ্ছে, দেখুন আমরা যদি ওদের মতোই করব তাহলে অল্টারনেট ব্লুপ্রিন্ট কি আমাদের? আমরা চাইছি যে এই সংস্কৃতি থেকে বেরোনোর জন্য। বিরোধিতা আমি বলছি আপনাকে, আমি বলছি এটা হ্যাঁ। যে ঘটনা অভিজিতের সঙ্গে হয়েছে, তার মায়ের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, এই দিনটা আমরা দেখতে চাই না। কোনো তৃণমূল কংগ্রেসে, ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, এবং আসবে নিশ্চিতভাবে 2026 সালে, আপনি এখানে লিখে নিন, যে আসার পরে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী যেন তার মায়ের মানে সন্তান হারা না হতে হয়, এটা আমাদের গ্যারান্টি। যদি বলতে পারেন বিজেপি গ্যারান্টি। এবার বিজেপি এই দিনটা স্বপ্ন দেখে যে কোনো রাজনীতি হিংসা থাকবে না, হ্যাঁ কম্পিটিটিভ থাকবে, কম্পিটিশন থাকবে। কিন্তু যদি গোটা বাংলা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে এই যে যারা ছটফট করছে দলে থেকে, তারা কি মনে হচ্ছে কবে জয়েন করবে? দেখুন, আপনি এটা নিয়ে খুব চিন্তিত, এবং সবাই চিন্তিত যে কবে জয়েন করবে কি না করবে। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ইলেকশন চলে আসছে সামনে। ইলেকশনের সময়ে যেটা সোমনাথ দা একটু আগে বললেন, হি রাইটলি পয়েন্টেড আউট, এদিকে ওদিকে হয়, সেটা লোকসভা নির্বাচনের সময় হয়েছে। এবার কি আর আমি বলছি আপনাকে, এবার মানে ন্যাড়া কতবার বেলতলায় যায় এবং ভারতীয় জনতা পার্টি কতবার আবার ঋতুদা শ্রীধরন টিকিট না পাওয়া শাসকের পচা আলু নিয়ে ঋতুদা আমি বলছি, এসকে শ্রীধরনের নাম শুনেছেন নিশ্চয়ই? অবশ্যই। এসকে শ্রীধরন হচ্ছে সিপিএম এর লিডার, কংগ্রেসে গিয়ে জয়েন করেছে, তাই তো? তো কেরালাতে যখন ক্ষমতায় রয়েছে, সেখানে এক কংগ্রেস থেকে সিপিএম এ যাচ্ছে, সিপিএম থেকে কংগ্রেসে আসছে। ঘটনা হচ্ছে যে মানুষ কি ডিসাইড করবে। আমাদের কংগ্রেস থেকে সিপিএম এ আসা কিন্তু খুব বিরল, খুব নয়, প্রচুর সংখ্যায় আছে। না, এই যে ন্যারেটিভটা যেটা ক্রিয়েট করা হচ্ছে না, ক্রিয়েট করা হচ্ছে যে সিপিএম এ কাউকে নেওয়া হয় না। আপনি কেরালা থেকে আপনি ইউ ক্যান গুগল ইট আউট, এবং আপনার দর্শকদেরকে বলবো যে দ্য লিডার হয়েছে, কিন্তু সংখ্যা খুব কম, হয়তো আসেনি সিঙ্কিং শিপ বলে, ডুবন্ত জাহাজ বলে তো আসেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এসেছে তো, একজনকে তো নেওয়া হয়েছে। তার মানে আপনি আইডিওলজির সঙ্গে কম্প্রোমাইজ করেছেন। যে ভিত্তিতে আপনি বলেন যে এই দল থেকে সেই দল চলে যাচ্ছে, আপনার তাহলে মোরাল রাইট নেই, কারণ আপনি একই কাজটা কেরালাতে করেছেন। তো সুতরাং গণতন্ত্রে দাদা এটা চলতে থাকবে। বিষয়টা হচ্ছে যে আগামী দিনে এই বাংলা সুরক্ষিত থাকবে কি থাকবে না, আজকে বাঙালি হিন্দুরা সুরক্ষিত থাকবে কি থাকবে না, কোথাও একটা মনোবল তো ভেঙে যাচ্ছে ভারতীয় জনতা মনোবল ভাঙার পার্টি, কিছু নেই, বিজেপির কর্মীদের কিচ্ছু মনোবল ভাঙার কিছু নেই। এরপর এক বিধায়ক চলে যাচ্ছে, কিচ্ছু মনোবল ভাঙার। আমাদের তো দেখুন, কংগ্রেসের না হয় একজন আমি গিয়েছিল, বলছি, তার অনেক কিছু ব্যাপার ছিল। 2013 সালের সেপ্টেম্বর মাসে আপনি চলে যান, আমি তো দেখতাম বাংলার মানুষ এখানে, আমি যাদেরকে নিয়ে প্রচার করতে যেতাম, বলছে তোমাদের সিম্বলটা কি ভাই, জানতোই না। মানে ভারতীয় জনতা পার্টির সিম্বল যে লোটাস পদ্ম, সেটাই জানতো না। 2014 সালে আমরা ক্ষমতা এসেছি, দুটো সিট পেয়েছি এখানে। উড়িষ্যাতে আপনারা কেউ কল্পনা করতে পেরেছিলেন? আমি তো অন্ততপক্ষে পারিনি, আমার ক্ষুদ্র যতটুকু জ্ঞান রয়েছে, আমি তো ভাবতেই পারিনি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। কোন মানে রাজনৈতিক স্বপ্ন দেখছেন? স্বপ্ন নয়, এটা বাস্তব, 100% বাস্তব। কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুঃশাসন, আপনার বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে। আমি যদি একটা কথা ভাবি, বারবার করে ভাবি, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক পার্টি, এত লাঞ্ছনা সহ্য করে কেন? এই পশ্চিমবাংলায় একের পর এক বিধায়ককে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের আমরা জানি যে বিভিন্ন বিধায়ক চলে গেছেন, একবার দুবার ইডি রেড করিয়ে দিয়েছেন, আর কিছু করতে পারছেন না। না, এইটাই আমি না, আমি ইডি রেড ভারতীয় জনতা পার্টি করায় না। ফার্স্ট অফ অল, ইডি এবং সিবিআই কি অবস্থা হয়েছিল? না, এই যে যখন দলত্যাগ করেছিলেন কি অবস্থা করেছিল বলুন তো? অনেকে বলেন অর্জুন সিং নাকি চাপে পড়েই তো ভারতীয় জনতা পার্টি থেকে যেতে হয়েছে। আমি বলি আপনাকে, এবং মাননীয় বিরোধী দলনেতা, তার বাইটা আমি নিজে শুনেছি, দেখিয়েওছি আমরা, তিনি বলেছেন তিনি গিয়েছিলেন বটে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়েই তিনি যা করার করেছেন। না মানে এই যে তৃণমূল ছাড়লে জেরবার হয়ে যায়, ভারতীয় জনতা পার্টি পারে না কেন?
ভারতীয় জনতা পার্টিতে অমিত শাহের মতো এরকম ব্যক্তিত্বশালী লোক আছে, না না, ভারতীয় জনতা দ্বিতীয় পার্টি, শক্তিশালী ব্যক্তি এই উপমহাদেশে। না আমি বলছি ভারতীয় জনতা পার্টি মানুষের দ্বারাই ক্ষমতায় আসবে, কোনো স্টেট মেশিনারি বা স্টেট পাওয়ারকে ইউজ করে ক্ষমতা আসবে না। ভারতীয় জনতা পার্টির ওই আপনার এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলা সভাপতি নয়, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি তিনি একজন রাজনৈতিক কর্মী। বা ভারতীয় জনতা পার্টির যে মণ্ডল সভাপতি, আমাদের যাতে মণ্ডল মানে ব্লক স্তরে যারা রয়েছে তারা হচ্ছে আপনার থানার ওসি নয়। এটা আমাদের স্ট্যান্ডটা অবশ্যই আমরা একবার খুব দ্রুত দেখে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখে নেব বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন। আর মুখ্যমন্ত্রী, তার দল, তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে, এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই, এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন, বড়নগরের সায়ন্তিকা ব্যানার্জি, তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। বলতে ভালো লাগছে, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন অনেক সময় বেশিরভাগ সময় স্বপ্নই থেকে যায়, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক থাকে না। অতএব শুভেন্দু যতবারই বলে যায়, যত বলবে তত আমাদের ভুল বাড়বে। আমি দ্রুত চলে যাব নন্দিনীদির কাছে। প্রথমেই যাব নন্দিনীদি, বিরোধী দলনেতা তিনি বলছেন, একের পর এক কর্মসূচির কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু তার পেছনে যারা দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে না কয়েকদিন বাদে কে থাকবে কে থাকবে না। কি অদ্ভুত না, মানে এগুলো ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে, জুলিয়াস সিজারের সঙ্গে ঘটেছে, বা লাস্ট সাফারে সেই মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত ছবির কথা মনে পড়ে যে বিশ্বাসঘাতক জুডাসরা সেখানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তা কোথাও মনে হচ্ছে না কি অদ্ভুত এক রাজনৈতিক পরিবেশ? এইটা তো খুব বলা মুশকিল যে কে থাকবেন কে যাবেন, কিন্তু বারবার ইতিহাস সাক্ষী কাছের মানুষরাই সবার আগে ছুরি মেরেছেন পেছনে, এটা কিন্তু ইতিহাস সাক্ষী। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি জ্যোতির কাছে যাব। জ্যোতি, আসলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি লড়াই করতে হয় তাহলে একদিকে যেমন কর্মীদের, আপনি যে কথা বলছিলেন আমার খুব শুনে ভালো লাগছিল, আসলে আপনি তরুণ একজন প্রজন্মের নেতা, তো অনেকটা স্বচ্ছ দেখতে পান, কিন্তু আপনার দল তো দেখতে পায় না, নেতার সংখ্যা বেশি কর্মীর সংখ্যা কম। আপনার কোথাও মনে হচ্ছে না যে এই যে এতজন লোক বিধায়ক আছে, আজ থেকে বোধহয় 10 দিন 12 দিন বা 1 মাস বাদে যারা পেছনে দাঁড়িয়ে আছেন মাননীয় বিরোধী দলনেতার পেছনে অনেকেই থাকবেন না? কোথাও মনে হচ্ছে না যে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে বিরোধী দল হিসেবে যে ভূমিকাটা থাকার দরকার ছিল সেই শক্ত জায়গাটা নেই? আপনাদের কাছে এমনি কত খবর, মানে আর কতজন যাবে? আচ্ছা আপনি বলুন মানে ঋতুদা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন বিরোধী পক্ষে ছিলেন এই হাউসে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তো এতগুলো সিট কি যতগুলো আপনি বলছেন আজকে 65, 66, 67, এতগুলো কি কোনোদিন ছিল? ছিল না তো। আপনি বলছেন? আমি বলছি ছিল না তো।
তা না থাকা সত্ত্বেও 2011 সালে ক্ষমতা এসেছে। সুতরাং আমি যেটা নিয়ে কনসার্ন ঋতদা, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না বাংলায়। সেটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের একজন জঙ্গি, সে মুর্শিদাবাদের জেলে বসে কোথাও ফোন পেয়ে যাচ্ছে, সেখান থেকে অপারেট করছে। অবশ্যই আমি এই প্রশ্নটাও আপনাকে করব। এগুলো তো হচ্ছে, না, আমি অনেক বলছি জঙ্গিপনার কথা এটা শুনছি, আলোচনা হচ্ছে কিন্তু না এগুলো। হুমায়ুন কবির যে কথা বললেন 60টা ছেলে নিয়ে ভারতীয় জনতা পার্টি তার বাড়ির সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে বসে পড়লো না কেন? না, না। পৃথিবীর কোন দেশে সংখ্যাগরিষ্ঠ না, ওকে জেলে ঢোকানো হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষকে যে হুমকি দিল না, শুনুন। পৃথিবীর কোন দেশে হয় না। এই যে আপনাদের ধৈর্য সংযম, এটা যদি মণিপুরে দেখাতেন তাহলে কত ভালো হতো। না, শুধু হুমায়ুন কবির না দাদা, পরশুদিন বসিরহাটে আপনার মন্দির ভাঙচুর করা হয়েছে। না দেখুন, আমি এমন কিছু কথা না, নিয়ে আমি তো আলোচনা যেটা করব না। ফ্যাক্ট সেটা বলবো, কারণ মানুষের কথা বলতে হবে। বাঙালি হিন্দুর না, কথা কিন্তু- বলা যদি অপরাধ হয় আমাদের, তাহলে আমরা অপরাধী। না, কিন্তু আমার- কথা হচ্ছে এটাই, আমি বলছি কথা হচ্ছে এটাই, বাঙালি হিন্দুর জন্য কেউ কথাটা বলছে না। এটা যে বারুইপুরে তাহলে আপনি আজকে বলছেন এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা বাঙালি হিন্দু অস্তিত্ব সংকট, এবং বাঙালি হিন্দু অর্থাৎ সংখ্যালঘুদের উপর ওখানে ওই দেশে যে অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু না, আমি বলছি বাঙালি হিন্দুর পরে ওখানেও অত্যাচারিত বাঙালি হিন্দুরা, এখানেও আপনি বাঙালি বলছেন হিন্দুরা এই অত্যাচারিত। ভরসায় যেই যাক আপনার কাছে কিছু এসে যায় না। আমি একবার দ্রুত চলে যাবো সোমনাথ দা, জ্যোতি কিন্তু অকাট্য যুক্তি দিয়ে দিয়েছে। আর কজন, 10 জন যাবে না, 9 জন যাবে না, 7 জন যাবে, এই চুলচেরা বিচারের দরকার নেই। জ্যোতি তরুণ প্রজন্মের ভারতীয় জনতা পার্টির নেতা, মুখপাত্র বলে দিচ্ছেন বাঙালি হিন্দু যেহেতু তারা বাংলাদেশে সংকটে। খুব অস্তিত্ব সংকটে বাংলাদেশে না, রয়েছে পশ্চিমবাংলাতে। এবং তার দাবি পশ্চিমবাংলায় অস্তিত্ব সংকটে, দাবি না কম এবং সংখ্যক। সেক্ষেত্রে বাঙালি হিন্দুর জন্য একের কে পর এক গেল না যায় এলো না। কিছু আমাকে বলতে এসে যায় না। হ্যাঁ, ঋতু, আমি যে জায়গাটা মহেশতলার ছিলাম সেখানে 40% মুসলিম, 60% হিন্দু। আমরা অস্তিত্ব সংকটে ভুগছি না। এক মিনিট, এক মিনিট। না, না, উনি নিরপেক্ষ রাজনৈতিক বিশেষজ্ঞ না, না, হিসেবে- শুধু তাই উনি বলেছেন না, যে না, আমি রাজনীতি উদাহরণ কর্মী, দিচ্ছি। মমতা ঋতু, বন্দ্যোপাধ্যায় এই বলেছেন this তো, is bad, বলেছেন। this is bad. উনি হ্যাঁ, বলুন, নিজেই ঠিক স্বীকার আছে, করেছেন। একটু শেষ This is মুহূর্ত। bad. না, please, হ্যাঁ, please go on. সোমনাথ বলুন। অস্তিত্ব সংকটে ভুগছি না। আমি তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কোনো কমিটিতে নেই, কোথাও নেই। আপনিও জানেন সেটা। কোথাও না, আজ আমি পর্যন্ত ওই নিয়ে বলছি না। তৃণমূলের জন্ম থেকে আজ পর্যন্ত তৃণমূলের কোনো না, কমিটিতে আমি আপনি- নেই। আপনি কোনো সুতরাং দলের প্রতিনিধি আমরা নন। অস্তিত্ব সংকটে ভুগছি না। এখন মুশকিল হয়ে গেছে, বিজেপির হাতে এই মুহূর্তে নির্বাচন লড়ার জন্য হিন্দু মুসলমান ছাড়া কোনো উপায় নেই। শুভেন্দু অধিকারী আজকে স্টেটমেন্ট দেখুন, বলছে আমরা এসে মুসলমান যে বিধায়করা আছে তাদের ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়। এইটাকে ডেমোক্রেসি অবশ্যই, বলে না? অবশ্যই। এটাকে খুব গুরুত্বপূর্ণ democracy বলে? জায়গা, আমি খুব না গুরুত্বপূর্ণ ঋতুপর্ণা জায়গা। একটা কথা বলবো, জ্যোতির মুখে একটা কথা শুনে আজকে আমার খুব ভাল লাগলো। ও বললো না যে আমরা বুথ স্তরের কর্মী নিয়ে চিন্তিত শুধু, এবং এই বুথ স্তরের কর্মীদের উপরে ভিত্তি করেই সারা ভারতবর্ষে বিজেপি জিতে এসেছে। এই প্রথমবার এত বছরে এই কথাটা শুনলাম। জানতাম নরেন্দ্র মোদীকে মুখ করেই বিজেপি জিতে এসেছেন এত বছর, এই প্রথম এটা শুনে আমার এত আনন্দ হলো, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। নেতা তো নির্বাচন হয়, না, না, নেতা তো না, একজন আর থাকবে। এতকাল অবশ্যই, শুনে এসেছি, অবশ্যই। এছাড়া আর কোনো মুখ নেই। নন্দিনী দিকেও ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাহলে 2026-এর নির্বাচনের আগে কতজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলবদল করবেন, যারা ছটপট করছেন বলে অনেকে দাবি করছেন খাঁচায়, এই মুহূর্তে গেরুয়া শিবির থেকে কবে সবুজ শিবিরে যাবে, যদি সত্যি বিরোধী দল এবং তার দলনেতা এ নিয়ে বিন্দুমাত্র চিন্তা না করেন। কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে বলে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হচ্ছে, এবং পশ্চিম বাংলায় তারা যদি সত্যি সংগঠনটা করতে পারতেন তাহলে বোধহয় এ নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু সত্যি কি বিরোধীরা এতটা সাবালক হয়ে উঠেছে? সত্যি কি ভারতীয় জনতা পার্টির কর্মীরা বুথে বুথে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো? সত্যি কি এই যারা দলবদল করেছেন এবং দলবদল করতে যাচ্ছেন তারা তো ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই করছেন? তাহলে সম্মিলিতভাবে এতগুলো মানুষ তারা কি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন? তাহলে জানেন ভারতীয় জনতা পার্টিতে থাকলে পরের বার নাও আসতে পারেন, নাকি এই সমস্ত নেতা নেত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দলবদল করছেন তারা আসলে অশ্বডিম্ব প্রসব করেছেন, কোনো কাজের কাজ করেননি, তারা শাসকের অর্থাৎ অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতীক নিয়ে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে? এর সবকটা প্রশ্নের উত্তর পাবো ভারতীয় জনতা পার্টি কি করবে, শাসক তৃণমূল কি করবে, সিপিএম বামেরা আদৌ কি ভোট কাটুয়া হিসেবে থেকে যাবে নাকি, কংগ্রেস কি করবে, মালদা মুর্শিদাবাদে তারা কি তাদের জায়গা ফেরত পাবে, সব কিছু নির্ভর করবে, উত্তর দেবে 2026-এ। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রতিদিন বিধানসভার বাইরে এবং ভেতরে যেভাবে বারবার করে বিরোধী দলের উপস্থিতি
এবং তাদের বিভিন্ন প্রতিবাদ চোখে পড়ছে, তাতে বোঝা যাচ্ছে যে না, রণডঙ্কা বেজে গিয়েছে। আর কয়েকটা মাস, বছর ঘুরলেই 2026। তার আগে সত্যি কি পশ্চিমবাংলার বিরোধীরা সাবালক হতে পারবে শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে? সেদিকে আমাদের নজর থাকবে। আমি নন্দিনী ভট্টাচার্য, জ্যোতি চট্টোপাধ্যায় এবং সোমনাথ সিংহ রায়, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি এবং অবশ্যই আপনাদের বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছেন। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক R+ নিউজে, সবার আগে সবার পাশে।